আজকে আমরা সমাস নিয়ে কথা বলবো। আমার আজকে যখন আমি স্লাইডটা বানাচ্ছিলাম আমার এত ভালো লাগতেছিল যে আমি মনে হচ্ছিল যে আমি যদি 4টা অপশন সুন্দর করে ব্যাখ্যা করতে পারি এবং একটু যদি হিন্টস দিতে পারি, আমার মনে হয় আমার প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের একদম এই সমাস পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে। এটা যেহেতু আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এটা রিসেন্টলি আসছিল 2-3 বছর আগে। সাধারণত কোন অর্থে অব্যয়ভাব সমাসটা হয় না? তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে খেয়াল করে কোন অর্থে বলেছে, তাহলে কোন অর্থে হয় না। তো আমাদের অপশন আছে পর্যন্ত আছে, যোগ্যতা আছে, অনতিক্রম্য আছে এবং আধিক্য আছে। দেখো প্রথমেই যোগ্যতা বলি, যেমন আমি বললাম কি আমরণ, কি বলেছি প্রথম পর্যন্ত আছে আমরণ। তো আমরণ ভাঙলে কি হয়? মরণ পর্যন্ত। তাহলে পর্যন্ত এই ওটা অর্থ আসে না আসে না? আসে। এবার আসো অনতিক্রম্য, এটা পরে বলতেছি, তোমরা অনেকে বি দিয়েছো তো। অনতিক্রম্য যেমন ধরো লিখলাম উদ্বেল, কি লিখেছি বলতো? উদ্বেল। তো উদ্বেল মানে কি? বেলাকে অতিক্রান্ত, আর অতিক্রান্ত এটাকে অনেক সময় আমরা অনতিক্রম্য বলতে পারি, কোনো সমস্যা নাই। এই দেখো তার মানে পর্যন্ত হয়, অতিক্রান্ত, অনতিক্রম্য এটাও হয়। যোগ্যতা দেখো মজার বিষয়, এটাও কিন্তু হয়। যেমন দেখো আমি লিখেছি অনুকূল, বলো কি লিখেছি? অনুকূল। এটা কিন্তু ভাঙলে হয় কুলের যোগ্য, কি বলেছি? কুলের যোগ্য। এটা কি হয়? এটা হচ্ছে কুলের যোগ্য। কি হয়? কুলের যোগ্য। অথবা আমরা বলতে পারি অনুসন্তান, কি বলতে পারি আমরা বলতে পারি অনুসন্তান। অনুসন্তান, এই অনুসন্তান ভাঙলে হবে যোগ্য সন্তান। কি হবে? যোগ্য সন্তান। এগুলো কিন্তু অব্যয়ভাব সমাস, এগুলো কিন্তু কি অব্যয়ভাব সমাস। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা পর্যন্ত দিয়েও অব্যয়ভাব সমাস পাই, যোগ্যতা দিয়েও পাই, যোগ্য মানে যোগ্যতা, এবং আমরা অনতিক্রম্য বা অতিক্রান্তকে আমরা অনেক সময় অনতিক্রম্য বলতে পারি। তাহলে পাওয়া যায় নাকি? পাওয়া যায় না আধিক্য। আধিক্য অর্থে অব্যয়ভাব সমাস হয় না। সাধারণ অর্থে আমরা আমরণ পর্যন্ত অর্থ পেয়ে থাকি, যোগ্য অর্থ পেয়ে থাকি, এবং অতিক্রান্ত অনতিক্রম্য এটাও পেয়ে থাকি। পাই না কি? পাই না আধিক্য। তাহলে হয় না, হয় না উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আধিক্য। উত্তর কি হবে? আধিক্য। প্রশ্ন বলেছে হা ঘর, কি বলেছে? হা ঘর। এটার উত্তর হচ্ছে ঘরের অভাব। এটা ব্যাসবাক্য কি? এটা ব্যাসবাক্য হচ্ছে ঘরের অভাব। বলো কি বলেছি? ঘরের অভাব। তার মানে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। আমরা অব্যয়ভাব সমাস পড়েছিলাম, পূর্বে উপসর্গ থাকবে, পূর্বে অব্যয় থাকবে, এবং হচ্ছে পরপদকে প্রভাবিত করবে, অথবা পূর্ব অব্যয় থেকে পূর্বপদের অর্থ যদি প্রধান হয়ে যায় সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস বলা হয়। হা ঘর বলতে ঘরের অভাব, ঘরটা আছে নাকি না সেটা বোঝাচ্ছে, বাট মূলত হা প্রাধান্য পাবে। তাহলে ঘরের হা ঘরে বলতে, এবার আসো আমি লিখলাম হা ঘরে। এই হা ঘরে বলতে বোঝাচ্ছে ঘরের অভাব যার, ঘরের অভাব যার। ভাই যার আসছে, এটা হচ্ছে বহুব্রী হবে। এটা কি হবে? এটা হচ্ছে বহুব্রী। প্রশ্ন বুঝো। হা ঘরে, ঘরের অভাব যার, ব্যক্তি কেন্দ্রিক বোঝাচ্ছে, যার ঘরের অভাব আছে। হা ঘরে আমরা অনেক সময় বলি না, এই তুই তো হাভাত্যা কেন রে? হাভাত্যা। তাহলে হাভাতে থেকে, হাভাতে মানে কি? হাভাত্যা, ব্যক্তিরে বুঝাই আমরা। হা ঘরে বলতে কি? যার ঘরের অভাব, ঘরকে বোঝাই, মানে ব্যক্তিরে বুঝাই। আর হা ঘর বলতে এই স্পেসিফিকলি ঘরের অভাব। তাহলে খেয়াল করে দেখো হা ঘরে এটা কিন্তু বহুব্রী সমাস, আবার হা ঘর এটা কি অব্যয়ভাব সমাস। তাহলে খেয়াল রেখো। সিমিলারলি আর একটা আছে, সেটা আমি বললাম হা ভাত। হা ভাত হবে কি? ভাতের অভাব। কি হবে? ভাতের অভাব। এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। কি? এটা অব্যয়ভাব সমাস। আর যখন প্রশ্নকর্তা বলে দিবে হা ভাত্যা মানে কি? হাভাতে। হাভাত্যা মানে কি? এই যে হাভাতে মানে হবে হচ্ছে ভাতের অভাব, অভাব যার, ব্যক্তি কেন্দ্রিক, এটা হচ্ছে বহুব্রী। এটা কি হবে? এটা হচ্ছে বহুব্রী সমাস হবে। ক্লিয়ার? তাহলে আমাদের আজকের প্রশ্ন বলেছে হা ঘরে। এটা বিগত পরীক্ষা এসেছিল, ওইখানে অপশনে অব্যয়ভাব ছিলই না, এটা আমি জোর করে দিয়েছি যেন তুমি ভুল করো, এই কারণে এটা আনসার হবে হচ্ছে বহুব্রী। উপমান মনে রাখবা, আমি এই 3টা ডিস্টার্ব আছে, আমি 3টা একবারে শেখাচ্ছি। উপমান, কি বলেছি? উপমান। উপমানের গঠনটা হবে এরকম যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কি বলেছি? অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি বলেছি? নাউন প্লাস অ্যাডজেক্টিভ। বলো কি বলেছি? নাউন প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং 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 উপমান, আচ্ছা এভাবে না লিখি, আমরা এভাবে লিখি উপমান। তাহলে কি? নাউন প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা ঘটনা প্লাস কি? আচ্ছা বাদ, এগুলো লাগবে না। লিখো বাস্তব তুলনা বোঝাবে। কি বলেছি? বাস্তব তুলনা বোঝাবে। বাস্তব তুলনা বোঝাবে। বাস্তব তুলনা বোঝাবে। এরপরে আবার লিখো উপমিত। তোমাদের ডিস্টার্ব হয়। উপমিত, উপমিত লিখবা অবাস্তব তুলনা বোঝাবে বা মিথ্যা। অবাস্তব তুলনা বোঝাবে বা মিথ্যা। অবাস্তব তুলনা বোঝাবে। কি বলেছি? অবাস্তব তুলনা বোঝাবে। এবং 3 নাম্বার লিখবা সেটা হচ্ছে রূপক। কি লিখবা? রূপক। দেখো রূপক লিখে রাখো অদৃশ্য। কি বলেছে? অদৃশ্য প্লাস হচ্ছে দৃশ্য, মানে পূর্বপদটা অদৃশ্য হবে, পরেরটা দৃশ্য হবে।
বা বাস্তব তুলনা মানে কি, বাস্তব তুলনা বলতে সত্য কিছু থাকবে, অবাস্তব তুলনা কি হবে, মিথ্যা কিছু বোঝাবে, কি বোঝাবে, মিথ্যা কিছু বোঝাবে, এটা মনে রাখবা। আর অদৃশ্য দৃশ্য। এবার আসো কর পল্লব। ভাই কর মানে কি ভাই, কর মানে হচ্ছে হাত, কর মানে কি হাত, আর পল্লব মানে কি, পল্লব মানে পাতা। আচ্ছা তুমি বলো তো এই হাতের সাথে পাতা এটা তুলনা কি যায়, না, এটা অবাস্তব, তাই এটা কি হবে, এটা হচ্ছে উপমান হবে, কি হবে, এটা উপমান হবে। নয়ন কমল, নয়ন মানে কি ভাই, নয়ন মানে হচ্ছে চোখ, নয়ন মানে কি চোখ, আর কমল মানে কি পদ্ম, কমল মানে কি পদ্ম। ভাই চোখ কি কখনো পদ্ম হতে পারে, না, অবাস্তব, হবে কি এটা উপমিত হবে। আচ্ছা ঘনশ্যাম, ঘন মানে কি, ঘন মানে হচ্ছে মেঘ, ঘন মানে কি মেঘ, আর শ্যাম মানে কি, শ্যাম মানে হচ্ছে কালচে, শ্যাম মানে কি, শ্যাম মানে কালচে, তাহলে মেঘ তো ভাই কালচেই হয়, তাহলে এটা যাবে কোথায়, এটা যাবে হচ্ছে উপমান, যাবে কোথায়, এটা উপমান। জীবন প্রদীপ, যাবে জীবন, এই জীবন প্রদীপ, জীবন কিন্তু অদৃশ্য, জীবন কি বলতো, জীবন হচ্ছে অদৃশ্য, দেখা যায় না। প্রদীপ, প্রদীপ মানে আলো, প্রদীপ মানে কি আলো, এটা কিন্তু দেখা যায়, এটা কিন্তু এটা কি বলতো দৃশ্য, তার মানে এটা যাবে কোথায়, এটা যাবে হচ্ছে রূপক, যাবে কোথায়, রূপকে যাবে, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমি ধরো লিখেছি রক্ত লাল, তাহলে প্রশ্ন খেয়াল করো, কিছু আমি মুখে বলে দিচ্ছি, রক্ত লাল, রক্ত তো লালই হয়, তাহলে কি হবে, উপমান হবে। শস্যব্যস্ত, শস মানে খরগোশ, খরগোশ খুব চটপটে হয়, কথাটা না সত্য, তা যাবে কোথায়, উপমানে যাবে। অরুণ রাঙ্গা, অরুণ মানে সূর্য, সূর্য রাঙ্গায় হয়, সিঁদুর রাঙ্গা, সিঁদুর রাঙ্গায় হয়, তা যাবে কোথায়, উপমানে যাবে। বুঝতে পেরেছো, কচু কাটা, কচুরে কাটা যায়। বক ধার্মিক, বক ধার্মিকতা নিয়ে ধারণ করতে পারে। বিড়াল তপস্বী, বিড়াল তপস্বী নিয়ে ধারণ করতে পারে, যাবে হচ্ছে উপমানে, যাবে কোথায়, উপমানে। বুঝতে পারে, কাজল কালো, শিশুর কি বলে, শিশির স্নিগ্ধ, তুষার ধবল, তুষার শুভ্র, এগুলো যাবে হচ্ছে উপমানে যাবে। আর উপমিত কি মিথ্যা কেন্দ্রিক হবে, অবাস্তব কেন্দ্রিক হবে। বাহুলতা, হাত লতা হতে পারে না। পুরুষ সিংহ হতে পারে না। বুঝতে পেরেছো, তাহলে এরকম নয়ন কমল, চয়ন কমল, এই টাইপের গুলো আছে। মুখ চন্দ্র, চন্দ্রমুখ, ফুলকুমারী, বুঝতে পেরেছো, তাহলে এগুলো উপমিত হবে, মিথ্যা, এগুলো বাস্তবতা নেই। আর রূপকে অদৃশ্য বা দৃশ্য, বিদ্যাসাগর, বিদ্যা দেখা যায় না, সাগর দেখা যায়। তারপর বিষাদ সিন্ধু, বিষাদ দেখা যায় না, সিন্ধু সমুদ্র দেখা যায়। দিল দরিয়া, দিল দেখা যায় না। পরাণ পাখি, পরাণ দেখা যায় না। মন মাঝি, মন দেখা যায় না, আবার পরেরগুলো দেখা যায়। এই কারণে এই হচ্ছে এটা কি বলে হচ্ছে 3 নাম্বার আনসার, মানে হচ্ছে কি বলে রূপক আনসার, রূপক হবে। দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসের সাথে প্যারা লাগবে তোমার সংখ্যাবাচক বহুব্রী। তাহলে আমি দুটো স্ট্রাকচার লিখে দিচ্ছি, তোমাকে মনোযোগ দিয়ে শুনবা। দ্বিগু, পূর্বপদের সংখ্যা, কি বলেছি, পূর্বপদে সংখ্যা, পূর্বপদের সংখ্যা, এবং এবং মনে রাখবা, এবং নতুন অর্থ প্রধান, সরি পরপদ প্রধান, এবং পরপদ, পরপদ হচ্ছে প্রধান, কি বলেছি, পরপদ প্রধান, এটা দ্বিগুর স্ট্রাকচার। আবার সংখ্যাবাচক বহুব্রী আছে, বলো কি আছে, সংখ্যাবাচক, সংখ্যাবাচক বহুব্রী, কি বলেছি, সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী মনে রাখবা পূর্বপদ, কি বলেছি, পূর্বপদে সংখ্যা থাকবে, কি থাকবে, সংখ্যা থাকবে, এটাও কিন্তু সংখ্যা, প্লাস নতুন অর্থ প্রধান, পার্থক্য হচ্ছে পরপদে নতুন অর্থ প্রধান। তাহলে কি বলেছি, মনোযোগ দিয়ে শুনে নাও। পূর্বপদের সংখ্যা থাকবে দ্বিগুরো, এবং পূর্বপদের সংখ্যা থাকবে হচ্ছে বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। পার্থক্য হচ্ছে পরপদ প্রধান হলে, পরপদ সীমাবদ্ধ হলে দ্বিগু সমাস, আর নতুন অর্থ বুঝাইলে, পরপদ না বুঝাইলে সেটা হবে হচ্ছে বহুব্রী সমাস। এবার আসো চৌরাস্তা। ভাই পূর্বে কি আছে, সংখ্যা আছে। রাস্তা বলতে ভাই রাস্তাকে বোঝা, রাস্তা বলতে কি, রাস্তা বলতে রাস্তা, এই রাস্তাটাকে বোঝাচ্ছে, তার মানে অন্য কিছু বোঝাচ্ছে না, পরপদের সীমাবদ্ধ, এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই দ্বিগু সমাস হবে। সে তার, সে মানে 3, সে মানে কি 3, তার বলতে কেবল, কেবল বা তার। এখন প্রশ্ন হচ্ছে সেতার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় ভাই, সেতার বলতে 3কে বোঝায় না, তারকে বোঝায় না। সেতার বলতে 3 তার আছে, যার, কার আছে ভাই, একটা বাদ্যযন্ত্র, বলো কি বোঝাচ্ছে, বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। সেতার বলতে বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছো। এবার আসো তে মাথা, তে মাথা বলতে ভাই ওই 3 মাথা যে রাস্তা আছে না, ওই 3 মাথা রাস্তাকেই বোঝাচ্ছে। তে মাথা বলতে তোমার 3 মাথা রাস্তাকেই বোঝাচ্ছে, তে মাথা, তার মানে মাথা মানে বলতে 3টা মাথা, সরি তে মাথা বলতে 3 মাথা, মানে 3 মাথার রাস্তাকে বোঝাচ্ছে। মাথা বলতে মাথা না, 3 মাথার রাস্তা, তার মানে মাথা 3 মাথা বোঝাচ্ছে, মানে এই 3টা মিলনকে বোঝাচ্ছে। এবারে শতাব্দী, শত বলতে 100, আর অব্দ বলতে হচ্ছে বছর, তো শতাব্দী বলতে 100 বছরকে বোঝায়, মানে পরপদে অর্থ সীমাবদ্ধ। তাহলে উত্তর হবে হচ্ছে, বলেছে কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়, তাহলে উত্তর হবে হচ্ছে সেতার, এই সেতার হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। তাহলে আমি আবার বলতেছি উত্তর কোনটা, উত্তর হচ্ছে সেতার হবে উত্তর, এটা হচ্ছে উত্তর হবে, আর বাকিগুলো হচ্ছে তোমার দ্বিগু সমাস। তাহলে আমি এরকম অনেকগুলো এক্সাম্পল বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবা। আমি অনেকগুলো এক্সাম্পল, যেমন দেখো দশানন, বলো কি বলেছি, দশানন, 10 হচ্ছে সংখ্যা, আনন বলতে মাথা, বুঝায় কারে, বুঝায় হচ্ছে রাবণকে, বলো কারে বুঝায়, রাবণকে। আমি বলেছি পঞ্চানন, বলো কি বলেছি, পঞ্চানন, পঞ্চ বলতে 5, আর আনন বলতে মাথা। পঞ্চানন বলতে 5 মাথা না, বুঝায় কারে বলতো, শিবকে বোঝায়, কারে বোঝাই, শিবকে বোঝায়। আমি লিখেছি মনে করো চৌচালা, বলো কি লিখেছি, চৌচালা, চৌচালা বলতে 4কে বা চালকে না বুঝিয়ে এটা ঘরকে বোঝায়, কারে বোঝায়, ঘরকে। আমি বলেছি চৌবাচ্চা,
চৌবাচ্চা বলতে চারটা বাচ্চাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে পাত্রকে, পানির পাত্রকে বোঝাচ্ছে। আমি বললাম চৌকাঠ, কি বলেছি চৌকাঠ, চৌকাঠ বলতে চার এবং কাঠ, চারটা কাঠ না, বোঝাচ্ছে দরজাকে। তো কার বোঝাচ্ছে বলতো, দরজাকে বোঝাচ্ছে। 10 ভুজা, 10 ভুজা বলতে 10টা ভুজ, বাহুকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে দেবী দুর্গাকে বোঝাচ্ছে। ব্যাধিকরণ বহুব্রী, কি বলেছে ব্যাধিকরণ বহুব্রীর উদাহরণ। সবাই একটু আনসার করো, আমার পারবা, ইন্টারে পড়ছো, সবাই একটু আনসার করো, ছ্যাঁচড়ামি করো না, একটু আনসার করো, কোনটা উত্তর হয় একটু কমেন্টে লিখো, ভালো লাগবে। এবার আসো আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বহুব্রীহির সমাস হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আমি তোমাকে 1 2 3 4টা শিখাই দিব, এখনই 4টা শিখাই দিব। মনে রাখবা দ্বিরুক্ত শব্দের মতো। বলো কি বলেছি? আচ্ছা আমি লিখে দিচ্ছি এভাবে, ব্যতিহার, কি বলেছি ব্যতিহার। মনে রাখবা ব্যতিহারটা মনে রাখবা দ্বিরুক্ত শব্দের মতো। কাহিনী শেষ। কি বলেছি? দ্বিরুক্ত শব্দের মতো, দ্বিরুক্ত শব্দের মতো। কার মতো? দ্বিরুক্ত শব্দের মতো। কার মতো বলেছি? দ্বিরুক্ত শব্দের মতো। কিরকম দ্বিরুক্ত মানে কি? ডাবল, জোড়া জোড়া। যেমন দেখো আমি লিখেছি হাতা, ওই যে দেখো লেখা আছে হাতা হাতি, কি বলেছি হাতা হাতি। এরকম আছে মনে করো কানা কানি, কি আছে কানা কানা কানি। এরকম আছে চুলা চুলি, কি আছে চুলা চুলি আছে, লাঠালাঠি আছে। আমি মুখে মুখে বলে দিচ্ছি, এগুলো মনে রাখবা। তাহলে এটা হচ্ছে কি ব্যতিহার, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। তাহলে কি হলো? হাতাহাতি, কানাকানি, কোলাকুলি, লাঠালাঠি, চুলাচুলি, হাসাহাসি, এগুলো সবগুলো হচ্ছে কি হবে? ব্যতিহার হবে। 3 নাম্বার মনে রাখবা ব্যাধিকরণ। আমাদের প্রশ্ন চেয়েছে কি? ব্যাধিকরণ চেয়েছে। ব্যাধিকরণ বহুব্রী মনে রাখবা নাউন প্লাস নাউন, কি বলেছি নাউন প্লাস নাউন, এবং নতুন অর্থ প্রধান, এবং কি বলেছি নতুন অর্থ প্রধান, অর্থ নতুন অর্থ, নতুন অর্থ প্রধান। বলো কি বলেছি? নতুন অর্থ প্রধান। তাহলে নাউন প্লাস নাউন এবং নতুন অর্থ প্রধান, নতুন অর্থ প্রধান। আচ্ছা দেখো, তাহলে আমি নিচে মনোযোগ দিয়ে শোনো। যেমন দেখো 80 20, আচ্ছা নিচে লিখি, আমি লিখেছি 80 20। আচ্ছা 80 মানে কি? দাঁত, এটা নাউন। আর 20 মানে হচ্ছে পয়জন, এটাও কি নাউন। 80 20 বলতে কারে বোঝায় ভাই? সাপকে বোঝায়। কারে বোঝায়? সাপকে। তাহলে এটা কি হবে? ব্যাধিকরণ বহুব্রী হবে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে এটা হবে, ব্যাধিকরণ বহুব্রী। পেয়েছো? এই হচ্ছে 80 20। এরকম আরও আছে। আমি বললাম বিনা পানি, বলো কি বলেছি? বিনা পানি, বিনা পানি। বানানটা মনে রাখবো, স্পেলিং, এটাও স্পেলিং পরীক্ষা আসে, এটাও স্পেলিং পরীক্ষা আসে। বিনা মানে বাদ্যযন্ত্র, এটা নাউন। আর পানি মূর্ধন্য পানি মানে কি? হাত, এটাও কি নাউন। তাহলে বিনা পানি, এটাও কি হবে? এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী। এরকম আছে অন্য নাম, মাকড়সাকে বোঝায়, বুঝতে পেরেছো? পদ্মনাভ, বিষ্ণুরে বোঝায়। তাহলে প্রশ্ন হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী, সূত্র মিলে যাবে। এবার আসো সমাধিকরণ, 3 নাম্বার আসো। 3 নাম্বার কি বলেছি? সমানাধিকরণ। খেয়াল করে দেখো, সমানাধিকরণ বহুব্রী কেমন মনে রাখবা? অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, কি বলেছি? অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, কি বলেছি? অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, এবং ওই যে আগের কথা নতুন অর্থ প্রধান, কি বলেছি? নতুন অর্থ প্রধান। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং নতুন অর্থ প্রধান, এবং কি বলতো? নতুন অর্থ প্রধান। যেমন বললাম ওই যে নীলকণ্ঠ বলেছে, নীলকণ্ঠ, নীলকণ্ঠ। তাহলে নীল, নীল কি? একটা অ্যাডজেক্টিভ, আর কণ্ঠ কি? নাউন। নীলকণ্ঠ বলতে শিবকে বোঝায়। কারা বোঝায়? শিবকে বোঝায়। তাহলে এটা কি হবে? সমাধিকরণ হবে। এরকম ধরো বলেছি আমি বিশালাক্ষী, কি বলেছি? বিশালাক্ষী বলেছি। তাহলে বিশাল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, আর অক্ষী কি? নাউন। বিশালাক্ষী বলতে দেবী দুর্গারে বোঝায়। কারে বোঝায়? দুর্গারে বোঝায়। তাহলে এটা কি হবে? সমাধিকরণ বহুব্রী। এরকম সুশ্রী আছে, সুশীল আছে, হতশ্রী, মন্দশ্রী, তারপর হচ্ছে হত সর্বস্ব, তারপর মনে করো যে নদীমাতৃক, বিপত্নিক, স্বচ্ছ সলীলা, তারপর তোমার হচ্ছে কি বলে আয়াতলোচনা। হ্যাঁ, এরকম অনেক শব্দ আছে, সবগুলো সমাধিকরণ বহুব্রী সমাস হবে। এবার আসো মাথায় পাগড়ি, এটা হচ্ছে কি? অলোক বহুব্রী, মনে রাখবা। 4 নাম্বার দেখো, 4 নাম্বার হচ্ছে অলোক বহুব্রী। বলো কি বলেছি? অলোক বহুব্রী, মনে রাখবা। অলোক বহুব্রী কি? আজান হচ্ছে কেন এখন? ও আচ্ছা আচ্ছা, অলোক বহুব্রী। তাহলে কি বলেছি? অলোক বহু লিখলাম আমি, জাস্ট সময় নাই। অলোক বহুব্রী, অলোক বহু। আচ্ছা, অলোক বহু মনে রাখবা পূর্বে বিভক্তি, কি বলেছি? পূর্বে বিভক্তি, এবং নতুন অর্থ প্রধান, কথা কিন্তু একই, এবং নতুন অর্থ প্রধান। নতুন অর্থ কি? প্রধান। এবার আসো মাথায় পাগড়ি, কি বলেছি? মাথায় পাগড়ি। আচ্ছা ভাইয়া খেয়াল করো তো, মাথায় পাগড়ি, মাথায় বিভক্তি উন্তুস্ত আছে না নাই? আছে। এবং পাগড়ি বলতে কারা বোঝায়? মাথায় পাগড়ি দেয় জামাই বা কাবুলিওয়ালা বা বর, এদেরকে বোঝায়। এই যে কানে কলম, তাহলে কানে, কান যোগে বিভক্তি আছে, এবং কানে কলম বলতে কারে বোঝায়? কাঠমিস্ত্রিকে বোঝায়, কাঠমিস্ত্রিদেরকে বোঝায়। বুঝতে পেরেছ? কাকে কলসে, কাকে বিভক্তি আছে, কাকে কলসে কারা? গ্রাম্যবধূরা দেয়, মানে কাকে কলসে নিয়ে বেড়ায় বা নিয়ে যায়, পানি একটা নিয়ে আনে, এরকম। তাহলে আমি ধরে বলেছি হাতে বেড়ি, হাতে বেড়ি কাদের থাকে? হাতে বেড়ি থাকে হচ্ছে যারা আসামি। পায়ে বেড়ি কাদের থাকে? পাবনা, হেমায়তপুর, পাগলদের থাকে। বলো কারা থাকে? পাগলদের থাকে। বুঝতে পেরেছো? হাতে
ছড়ি, হাতে ছড়ি বলতে অন্ধ, ওই যে অন্ধ, ওই যে হাতে খড়ি নিয়ে থাকে, হাতে ছড়ি, এরা হচ্ছে অন্ধ। তাহলে এগুলো হচ্ছে সবগুলা অলোক বহুব্রী। এগুলো সবগুলো কি বলো? অলোক বহুব্রী। এগুলো সবগুলো কি বলো? অলোক বহুব্রী। এগুলো কি বলো? অলোক বহুব্রী। অলোক বলতে যে সমাসের বিভক্তি লোপ পায় না তাকে অলোক সমাস বলে। অলোক বলতে কি? যে সমাসের বিভক্তি লোপ পায় না তাকে অলোক সমাস বলে। অলোক সমাস কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অলোক দ্বন্দ্ব, একটা হচ্ছে অলোক তৎপুরুষ, অলোক তৎপুরুষ, আর একটা হচ্ছে অলোক বহুব্রীহি। তাহলে অলোক আছে কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে আমরা একটা পড়ে ফেলেছি ইতোমধ্যে, সেটা অলোক বহুব্রীটা পড়লাম, মাত্র পড়ে আসলাম। পূর্বপদে বিভক্তি এবং নতুন অর্থ প্রধান, সেটা কি? অলোক বহুব্রী। আর দ্বন্দ্ব সমাস মনে রাখবা উভয় পদে বিভক্তি। কি বলেছি? উভয় পদে সপ্তমী বিভক্তি। উভয় পদে সপ্তমী বিভক্তি থাকবে, কাহিনী শেষ। উভয় পদে কি হবে? সপ্তমী বিভক্তি থাকবে। তাহলে দেখো ছেলে মেয়ে, এটা ধোকা। এটা কি বলতো? ছেলে মেয়ে ধোকা। ছেলে মূল শব্দ কি কোনো কারণে ছেল হয়? ছেল যোগ কি এ হয়? না। এখানে ছেলে হচ্ছে মূল শব্দ, মেয়েও কি মূল শব্দ, কোনো বিভক্তি নাই। এটা ছদ্মবেশী, ধোকা, দেখলে ধোকা মনে হচ্ছে। তেলে ভাজা, প্রথমে বিভক্তি পরে বিভক্তি নাই। হাতে খড়ি, হাতে বিভক্তি পরে বিভক্তি নাই। দুধে মূল শব্দ দুধ, দুধ যোগ হচ্ছে। ভাতে মূল শব্দ ভাত, ভাত যোগে উভয় পদে বিভক্তি আছে। তার মানে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। এটা কি বলতো? অলোক দ্বন্দ্ব হচ্ছে এটা। এবার আসো ওই যে অলোক বহুব্রী, যেমন হাতে খড়ি। হাতে খড়ি বলতে অন্ধকে বোঝায়, পূর্বপদে বিভক্তি এবং নতুন অর্থ বোঝাচ্ছে, এটা হবে অলোক বহুব্রী। এটা কি হবে? অলোক বহুব্রী। তেলে ভাজা, এটা কোনো সমাস না, এটা দ্বন্দ্ব সমাস। এটা কি? সাধারণ দ্বন্দ্ব। এটা কি? সাধারণ দ্বন্দ্ব। এটা কি? এটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাস। ওকে, এবার আসো তেলে ভাজা, মনে রাখবা পূর্বপদে বিভক্তি, মনে রাখবা অলোক তৎপুরুষটা শিখে নাও। অলোক তৎপুরুষ শিখে নাও। কি বলেছি? অলোক তৎপুরুষ শিখে নাও। অলোক তৎপুরুষ শিখে নাও। আমি অলোক বহুব্রী পড়াইছি। অলোক তৎপুরুষ মনে রাখবা পূর্বে বিভক্তি, পূর্বপদে বিভক্তি। কি বলেছি? পূর্বপদে বিভক্তি এবং পরপদ প্রধান, এবং পরপদ প্রধান। কি বলেছি? পূর্বপদে বিভক্তি এবং পরপদ প্রধান। কথাটা মনে রাখবা, পূর্বপদে বিভক্তি এবং পরপদ প্রধান। তেলে ভাজা, ভাই ভাজাটা কি তেল দিয়ে না অন্য কিছু দিয়ে, এটা বোঝাচ্ছে। তার মানে পরপদটা প্রধান। সোনার বাংলা, পূর্বপদে কি আছে? বিভক্তি আছে, সোনার, র বিভক্তি। কিন্তু সোনার বাংলা বলতে কারে বোঝায় ভাই? বাংলারে বোঝায়। মামার বাড়ি, ভাই বাড়ি বোঝাচ্ছে। ভাই বাড়িটা মামার নাকি নানার? বাড়িটা হচ্ছে নানার নাকি হচ্ছে মামার বাড়ি? হ্যাঁ, বুঝতে পেরেছো? মামার বাড়ি, নানার বাড়ি, এরকম। কলুর বলদ, বলদকে বোঝাচ্ছে। বলদটা কার? কলুর। তার মানে পরপদ প্রধান। তাহলে মনে রাখবা অলোক বলতে যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলোক সমাস বলা হয়। অলোক সমাস 3 প্রকার। অলোক দ্বন্দ্ব, উভয় পদে সপ্তমী বিভক্তি, কাহিনী শেষ। অলোক তৎপুরুষ, পূর্বে বিভক্তি পরপদ প্রধান। অলোক বহুব্রী, পূর্বে বিভক্তি নতুন অর্থ প্রধান। ওকে, ডান, শেষ। এগুলো মূলত প্রাদিশ সমাস। এগুলো মূলত কি? প্রাদিশ সমাস। প্রাদিশ সমাস একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা মিলে না। যেমন দেখো বলেছে প্রতি, তারপর হচ্ছে অনু, তারপর হচ্ছে প্রতি, অনু, প্রতি, আরেকটা আছে, এরকম 4টা আছে, প্লাস কৃদন্ত বিশেষ্য। দেখ দরকার নাই, এটা হবে না এখন, রিভিশনের ক্লাস। আসো নেক্সট, এখানে দেখো দিয়ে রাখছি আমরা প্রাদিশ সমাস, মনে রাখবা যেভাবে। এই 3টা লাইন, 2টা লাইন আছে, এই 2টা লাইন মুখস্থ করে নাও, শেষ। প্রভাতে, প্রভাতে মানে ভোরবেলায়। প্রত্যহ মানে এটা সন্ধি করলে হবে প্রতিযোগ অহ, মানে অহ মানে দিন, অহ মানে কি? দিন। প্রত্যহ বলতে প্রতিদিন। পরিভ্রমণ বলতে ওই যে মানে ভ্রমণ, হাঁটতে যায় সকালে, ভ্রমণ এক কথায়। প্রগতি, প্রগতি নামে একটা মেয়ে আছে। প্রগতি বলতে পূর্বে গতি বা পিছন পিছন যাওয়া, প্রগতি। তাহলে প্রগতি নামে মেয়ে লিখে প্রবাদ লিখতেছে, প্রবচন লিখতেছে, প্রবন্ধ লিখতেছে। তাহলে মনে রাখবা প্রভাতে, ভোরবেলায়, প্রত্যহ, প্রত্যেকদিন, পরিভ্রমণে প্রগতি নামের মেয়েটি লিখে প্রবাদ, প্রবচন, প্রবন্ধ। ভাই মুখস্থ করে না ভাই, কিছু জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে। আমরা বলতেছি কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে একটু। তাহলে প্রভাতে, প্রত্যহ, পরিভ্রমণে প্রগতি নামের মেয়েটি লিখে প্রবাদ, প্রবচন, প্রবন্ধ। এরপর বলতেছে উপাচার্য, এই যে পরীক্ষা ছিল একটু আগে, উপাচার্য প্রতিবাদ করলে তার অভিমুখে, তার সামনে, অভিমুখ মানে কি? ঠিক তোমার সামনে। আমার ক্যামেরায় যে মোবাইল আছে আমার সামনে, তা আমি কোথায় আছি? আমি ক্যামেরার অভিমুখে। ওকে, তাহলে অভিমুখে স্বয়ংসিদ্ধ, এটা ধয় হবে, যুক্ত ফন্টটা হচ্ছিল আমার ফন্টে ভেঙে যাচ্ছিল। তাহলে স্বয়ংসিদ্ধ। আবার প্রগতি আবির্ভাব হয়। তাহলে আমি একবার বলতেছি, মুখস্থ করে নাও। প্রভাতে, প্রত্যহ, পরিভ্রমণে প্রগতি নামের মেয়েটি লিখে প্রবাদ, প্রবচন, প্রবন্ধ। উপাচার্য প্রতিবাদ করলে তার অভিমুখে স্বয়ংসিদ্ধ প্রগতি আবির্ভাব হয়। কার আবির্ভাব হয়? প্রগতির। কোথায়? উপাচার্য প্রতিবাদ করলে তার অভিমুখে স্বয়ংসিদ্ধ প্রগতি আবির্ভাব হয়। ফলে প্রতিহিংসার অনুতাপ স্বীকার করে।
ওকে, তাহলে আমি বলছি প্রভাতে প্রত্যয় পরিবহনের প্রগতি নামের মেয়েটি লিখে প্রবাদ প্রবচন প্রবন্ধ উপাচার্য প্রতিবাদ করলে তার অভিমুখে স্বয়ংসিদ্ধ প্রগতি আবির্ভাব হয়, ফলে প্রতিহিংসার অনুতাপ স্বীকার করেন। এটা পড়লে 100% কমন পাবা, 100% কমন পাবা। প্রাদি আসলে 100% কমন পাবা, 100% কমন পাবা। প্রাদি সমাজ যদি আসে 100% কমন পাবা এই ছন্দটা মুখস্থ রাখলে। এবার আসো পঞ্চমী তৎপুরুষ, মনে রাখবা ভাইয়া। দেখে নিচে আছে কিনা, এই যে আছে, তো ভুলে গেছিলাম। ওকে, পঞ্চমী তৎপুরুষ কেমনে মনে রাখবা ভাই? 3টা সূত্র বলবো, আজীবন মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। পঞ্চমী তৎপুরুষ তোমার কাছে এসে বলবে যে আমি তোমারে পারি, তুমি আমারে পারো। পঞ্চমী তৎপুরুষ একদম পানির মতো সহজে যাবে। 3টে সূত্র মনে রাখবা। পরপদ দ্বারা বাদ বোঝাবে, বাদ মাইনাস, যেমন চ্যুত বিচ্যুত, হ্যাঁ, তারপর ছোট, তারপর হচ্ছে মুক্ত, ছাড়া, ফেরত, খালাস, এরকম বোঝাবে। তাহলে মনে রাখবা সহজ কথা, পরপদ দ্বারা বাদ বোঝাবে। কি বোঝাবে? বাদ দেওয়া। যেমন জেল খালাস, ভাই এই পরপদ দ্বারা খালাস বলতে কি? জেল থেকে পালাইছো না। পলাতক মানে কি? দেশ থেকে পালাইছো। দল ছুট মানে কি? ছুট হয়েছে দল থেকে। আচ্ছা খসে গেছে, বোটা খসে গেছে, বোটা থেকে কি খসছে না? এবার বলতেছে পাপ মুক্ত, পাপ থেকে মুক্ত হয়েছে, বের হয়েছে। রোগ মুক্ত, রোগ থেকে বের হয়েছে। ধর্মচ্যুত, ধর্ম থেকে বের হয়ে গেছে। গদিচ্যুত, ভাই গদি থেকে, এটা তো আমরা ভালো বলছি, গদিচ্যুত। বিলাত ফেরত, তার ফেরত হয়েছে বিলাত থেকে, বিদেশ থেকে ফেরত হয়েছে। ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত হয়েছে। ঘর ছাড়া, ঘর থেকে ছাড়া হয়েছে। ভাই পরপদ দ্বারা বাদ বুঝাইলেই পঞ্চমী তৎপুরুষ। আমি আবার বলতেছি, পরপদ দ্বারা বাদ বুঝালেই পঞ্চমী তৎপুরুষ। কি বলেছি? পরপদ দ্বারা বাদ বুঝালেই পঞ্চমী তৎপুরুষ। বলো কি বলেছি? পরপদ দ্বারা বাদ বুঝালেই পঞ্চমী তৎপুরুষ। এরপরে পূর্বপদের সাথে পরপদের তুলনা, মনোযোগ দিয়ে বুঝবা। পূর্বপদের সাথে পরপদের তুলনা বোঝাবে, তুলনা। প্রাণ প্রিয়, এই প্রাণের চেয়েও প্রিয়, প্রাণের চেয়েও প্রিয় বলতেছে, তুলনা। প্রাণাধিক, প্রাণের চেয়ে অধিক প্রিয় তুমি আমার, প্রাণের চেয়ে অধিক। সর্বশ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ। তাহলে সবার চেয়ে শ্রেষ্ঠ, প্রাণ, তার মানে কি ভাই? তুলনা বোঝাচ্ছে ভাই। প্রাণ প্রিয়, প্রাণের চেয়েও প্রিয়, প্রাণাধিক্য, প্রাণের চেয়ে অধিক, মানে সবার চেয়ে শ্রেষ্ঠ। এবার বলতেছে পূর্বপদ থেকে পরপদ আরম্ভ, এই আরম্ভ বুঝাইলে জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, শুরু থেকে। আগাগোড়া মানে শুরু থেকে সমস্যা, আগাগোড়া সমস্যা। আদ্যপন্ত, আদ্য থেকে উপন্ত, শুরু থেকে। আদ্যন্ত, আদি থেকে শেষ, শুরু থেকে শেষ। তাহলে শুরু থেকে পাইলে, আরম্ভ পাইলে, শুরু পাইলে, স্টার্টিং টাইম পাইলে সেটা হবে পঞ্চমী তৎপুরুষ। প্রচলিত অনেক বই আছে, ইত্যাদিকে দেখানো হয়েছে। প্রচলিত অনেক বই আছে, অনেক বই, তারা জানেই না যেটা এই সমস্যা। পড়াশোনা তো কেউ করেন না, সমস্যা হচ্ছে এখানে। ইত্যাদি আইসে, যারা ভালো পড়ায় তাদের পড়া কপি করে আর পড়ায়, এই হচ্ছে সমস্যা। নিজে একটু পড়ে না, অথচ লাখ লাখ টাকা ইনকাম করে। ইতি আদি যাহাতে, এটা বাস বাক্য কি হবে? ইতি আদি যাহাতে বা যাহাতে। এটা হচ্ছে 100% ব্যাধিকরণ বহুব্রী। কি বলেছি? ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি হবে উত্তর। কি হবে? ব্যাধিকরণ বহুব্রীহি হবে। এই ইত্যাদি সন্ধি করলে হয় ইতি যোগ হচ্ছে আদি। ইতি যোগ কি? আদি। ইত্যাদি বলতে কেন বহুব্রী? ইত্যাদি বলতে বোঝায় প্রভৃতি, কিংবা বোঝায় আরো, কিংবা কি বোঝায়? এরূপ। কি বোঝায়? এরূপ বোঝায়। তাহলে প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখো তো, এই ইতি ইত্যাদি বলতে যে প্রভৃত বা আরো বা এরূপ, এটা দ্বারা কি ইতিকে বোঝায়? শেষকে বোঝায়? আদি শুরুকে বোঝায় না। তাহলে ইতি আদি যাহাতে মানে শুরু শেষ যাহাতে, মানে কি আরো, এরকম আরো আছে, এরকম আরো আছে, এরকম। তারপর নতুন অর্থ প্রধান, এটা বহুব্রী সমাস হবে। কি হবে? বহুব্রী সমাস। তবে হ্যাঁ, যদি প্রশ্নকর্তা দিয়ে দেয় ইতি থেকে আদি, মানে ইত্যাদি ইতি থেকে আদি, এরকম দিয়ে দেয়, জোর করে দিয়ে দেয়, তাহলে প্রশ্নকর্তা তো কতটুকু পড়াশোনা করে, এটা তো জরুরি। তাহলে ইতি থেকে আদি যদি দিয়ে দেয়, তাহলে মনে রাখবা এটা হচ্ছে বহুব্রী সমাস না, এটা হচ্ছে তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ হবে। বাট নর্মাল ইত্যাদি 100% হিউজ রেফারেন্সে, কিংবদন্তি বই দেখবা 5-6টা রেফারেন্স দেওয়া আছে, যেটা কেন হচ্ছে ইত্যাদি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী, ভালো ভালো রেফারেন্স দেওয়া আছে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে সবাই। মনে রাখবা আমরা পড়াইছি যে ব্যাস বাক্যটি, কি পড়াইছি? ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশের মতো হবে। সহজ করে পড়াইছি, এক কথায় মানে টেকনিক্যালি পড়াইছি, মূলটা বাদ দিয়ে দিয়েছি, মূলটা অনেকে বুঝবেন না। তাহলে ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশের মতো হবে, এবং 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 শেষে সাধারণত যে বা যা থাকবে। কি বলেছি? যে বা যা থাকবে। কি বলেছি? যে বা যা থাকবে। তাহলে শেষে কি হবে? যে বা যা থাকবে। তাহলে ব্যাস বাক্যটি এক কথা প্রকাশের মতো হবে এবং শেষে যে বা যা থাকবে এক কথা প্রকাশের মতো হবে। প্রিয়ংবদা, প্রিয় বাক্য বলে যে নারী। বলদ, বল দেয় যে। জলজ, জলে জন্মে যা। জলধি, জল ধারণ করে যা। পকেট মারে যে। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে। গৃহান্তর কোন সমাসের অন্তর্গত?
তাহলে এবার আসো সিস্টেম বলেছে আমরা কি, আমরা সিস্টেম বলেছিলাম এই যেখানে সিস্টেম, নিত্য সমাস টেকনিক দুইটা বলেছিলাম, শেষে অন্তর বা মাত্র যুক্ত থাকবে সেটা নিত্য সমাস। যেমন বললাম দেশান্তর, কি বলেছি, দেশান্তর পরীক্ষা আসছে, লোকান্তর পরীক্ষা আসছে, লোকান্তর, এরকম বললাম কি গ্রামান্তর পরীক্ষা আসছে, জাহাঙ্গীরনগরে আসছে গ্রামান্তর, এরকম বললাম মতান্তর, কি বলেছি মতান্তর, এরকম মতান্তর আছে, মতান্তর এরকম আছে, গ্রহান্তর, গৃহান্তর, দেশান্তর, বাক্যান্তর, কালান্তর, স্থানান্তর, তা মতান্তর, উপায়ান্তর, অনেক আছে। অন্তর থাকলেই ভাই নিত্য সমাস। আচ্ছা মাত্র দিয়ে ধর বললাম, আমি বললাম দর্শন মাত্র, কি বলেছি দর্শন মাত্র, ভাই দেখা মাত্র, বলা মাত্র, চলা মাত্র, দর্শন মাত্র, মাত্র থাকলে নিত্য সমাস। শুধু মনে রাখবা এই টেকনিকের একটা ব্যতিক্রম আছে, সেটা কি তেপান্তর, এখানে 3 হবে, এটা উল্টা, এটা 3 হবে, এটা 3 হবে, 3 পান্তের সমাস দ্বিগু সমাস, এটা একটা ব্যতিক্রম। আর একটা অতিমাত্র মাত্র আছে এখানে, মাত্রাকে অতিক্রান্ত, এই দুইটা সমাস হচ্ছে ব্যতিক্রম। বাদ বাকি দুনিয়ার শেষে যত অন্তর আছে মাত্র আছে সব কি হবে, দুনিয়ার যত শব্দ আছে শেষে অন্তর মাত্র থাকলেই নিত্য সমাস। ক্লাস কি আবার আটকে গেছে নাকি, না চলতেছে? তাহলে শেষে হ্যাঁ হস্তান্তর, হ্যাঁ সেটা হবে। আচ্ছা এই হচ্ছে নিত্য সমাস। আর একটা মনে রাখবা টেকনিক 2, আমরা 92 জন কালসাপ, তাহলে আমরা তুমি আমিও সে, 92 2 এবং 90 কালসাপ কালতুল্য সাপ। তাহলে এই টেকনিক মনে রাখবা আর এই 3টে সমাস মনে রাখবা, তাহলে তুমি সবগুলো পেরে যাবা। এই 3টা মনে রাখবা আর এটা মনে রাখবা, তাহলে নিত্য সমাস আজীবনের জন্য কাভার, আজীবনের জন্য কাভার। এবার আসো গৃহান্তর, তাহলে খেয়াল করে দেখো কি বলেছি গৃহান্তর, তাহলে গৃহান্তর শব্দে অন্তর আছে না নাই, আছে, তাহলে কোন সমাস হবে, এটা হবে হচ্ছে নিত্য সমাস। কোন সমাস, নিত্য সমাস হবে। এটা ব্যাস বাক্য করলে মনে রাখবা অন্তর থাকলে অন্য হয়, তাহলে কি হবে অন্য গৃহ, এ হচ্ছে অন্য গৃহ, শেষ। ওকে, মাত্র থাকলে হবে কি কেবল হয়, মানে দর্শন মাত্র, কি বলেছি দর্শন মাত্র। তাহলে মাত্র থাকলে কি দিবা, মাত্র থাকলে দিবা যে কেবল দর্শন, কি দিবা কেবল দর্শন, কি দিবা কেবল দর্শন, কাহিনী শেষ। এই অব্যয়ভাব সমাস চিনা খুবই সহজ, আসো শিখাই দিচ্ছি। আসো দেখো তোমার ভাই কি বলছে, টেকনিক বলছে। তোমার ভাই বলছে আহা অতি নিরপরাধ অনুদের উপর প্রতিদিন যথাযথ উৎসাহ দিন। মনে রাখবা আ, এই হা, এই অতি, এই নির, এই পর, এই অনু, এই উপ, এই প্রতি, এই যথা আর এই উত, 10টা আছে। এখানে কয়টা আছে, 10টা আছে। মূলত এই 10টা পরীক্ষা আসে, এর বাইরে 2-1টা আছে। এই 10টা কি বলছে, এগুলো পূর্বে এগুলো পূর্বপদের থেকে পরপদকে প্রভাবিত করবে, পরপদকে প্রভাবিত করবে, তাহলে কি হবে অব্যয়ভাব সমাস। এগুলো দেখলেই বলবা অব্যয়ভাব সমাস, এটা ভুল। এগুলো দেখলেই অব্যয়ভাব সমাস বলবো, এটা ভুল। এগুলো অবশ্যই থাকবে, 1 নম্বর থাকবে। 2 নম্বর এই পরপদকে এটা প্রভাবিত করতে পারছে কিনা, যদি প্রভাবিত করে তাহলে সেটা অব্যয়ভাব সমাস হবে। তাহলে বুঝতে পেরেছি সবাই? তাহলে এগুলো দেখতে পেলেই এবং প্রভাবিত করলেই আমরা বলবো হচ্ছে অব্যয়ভাব সমাস। সবাই মুখস্থ করে নাও, সবাই মুখস্থ করে নাও। আহা অতি নিরপরাধ অনুদের উপর প্রতিদিন যথাযথ উৎসাহ দিন, 10টা আছে মার্ক করা। এই 10টা মনে রাখবা পূর্বপদে থাকবে এবং পরপদকে প্রভাবিত করলেই সেগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। সেগুলো কি হবে অব্যয়ভাব সমাস, সেগুলো কি হবে বলো অব্যয়ভাব সমাস হবে। কি হবে সবাই বলো অব্যয়ভাব সমাস হবে। চলো আমরা যাচ্ছি, চলো আমরা প্রশ্নে যাচ্ছি। তাহলে এবার আসো, যথা আছে না নাই, আছে, এই যথা আছে। আচ্ছা আর শৈশব পর্যন্ত আছে, প্রতিধ্বনি প্রতি ছিল এখানে আছে, তার মানে উত্তর কি হবে অব্যয়ভাব সমাস কোনগুলো, সবগুলো, এবং কি হবে সবগুলো হবে আনসার। বিপদাপন্ন কোন তৎপুরুষের উদাহরণ, দ্বিতীয়া, পঞ্চমী, তৃতীয়া, উপপদ। আচ্ছা মনে রাখবা উত্তর করো সব, উত্তর করো মনে রাখবা পরপদে সব উত্তর করো, সমস্যা নাই। পণ্য, আপন্ন, শ্রিত, আশ্রিত, প্রাপ্ত, নিক্ষেপ, অতীত, তারপর হচ্ছে পণ্য, আপন্ন, শ্রিত, আশ্রিত, গত, আগত, ওকে। তাহলে পরপদে পণ্য, আপন্ন, শ্রিত, আশ্রিত, প্রাপ্ত, নিক্ষেপ, অতীত, গত, আগত, এগুলো থাকলে সেটা হবে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বলেছে থাকলে, কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আসো এক্সাম্পল দিই। বিপদাপন্ন বিপদকে আপন্ন, বিষয় আপন্ন বিষয়কে আপন্ন, শ্রিত কি বলে এই চরণাশ্রিত চরণে আশ্রিত চরণকে আশ্রিত, দুঃখপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত, নিক্ষেপ স্বর নিক্ষেপ, তীর নিক্ষেপ স্বর নিক্ষেপ, সংখ্যাতীত সংখ্যাকে অতীত, ব্যক্তিগত ব্যক্তিগত। বুঝতে পেরেছ? অবুঝ, নাচার, নির্ভুল এবং হচ্ছে বেতার, এগুলো কোন সমাস? দেখো অবুঝ, নাচার, নির্ভুল
এবং হচ্ছে বেতার, এগুলো কোন সমাস? প্রত্যয়ন্ত বহুব্রী মনে রাখবা, প্লিজ মোরা পড়ায় আসো, মনে রাখবা, সবাই মনে রাখবা। এবার আসো, পড়ায় আসো। আমি বলবা এই দেখ অন, অনা, আ, বে, বি, নি, না, অন, অনা, আ, বে, বি, নি, না, মোটামুটি এগুলো থাকলে, এগুলো পূর্বপদে আচ্ছা বাদ, পূর্বপদে এগুলো থাকলে সেটা হবে হচ্ছে নয় সমাস। কি হবে? নয় সমাস। এখন এই নয় সমাস দুই প্রকার, একটা হচ্ছে নয় তৎপুরুষ, আর একটা হচ্ছে নয় বহুব্রী, আর একটা কি নয় বহুব্রী। নয় তৎপুরুষ আর একটা হচ্ছে নয় বহুব্রী। নয় তৎপুরুষ তখনই এগুলো থাকবে এবং পরপদ প্রধান হবে যখন, বারবার একই কথা বলতেছে কিন্তু পরপদ প্রধান যখন হবে। আর বহুব্রী মনে রাখবা নতুন অর্থ প্রধান। কি বলেছি? নতুন অর্থ প্রধান, মনোযোগ দাও। পূর্বপদে অন, অনা, আ, বে, বি, নি, না, মানে নেগেটিভ ফর্ম, এক কথায় এই নেগেটিভগুলো থাকলে সেটা হচ্ছে নয় সমাস। সেটা কি? নয় সমাস। নয় সমাস দুই প্রকার, নয় তৎপুরুষ, নয় বহুব্রী। এবার আসো, পূর্বে এগুলো আছে এবং পরপদের অর্থ প্রধান, সেটা হবে নয় তৎপুরুষ। পূর্বে এগুলো আছে এবং নতুন অর্থ প্রধান, সেটা হচ্ছে বহুব্রী সমাস। যেমন দেখো, উদাহরণস্বরূপ লিখলাম বেতার, বলো কি লিখেছি? বেতার। তাহলে পূর্বে বে আছে, তার মানে বেতারটা কি সমাস? বেতার হচ্ছে নয় সমাস। প্রশ্ন হচ্ছে এটা কোন নয়? তৎপুরুষ না হচ্ছে বহুব্রী। দেখো ভাই, বেতার বলতে তারকে বোঝাচ্ছে না, বেতার বলতে বাদ্যযন্ত্র রেডিওকে বোঝাচ্ছে। কার বোঝাচ্ছে? রেডিওকে। তাহলে রেডিও কি বে? রেডিও কি তার? না। তাহলে পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে, আমি আবার বলতেছি, পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে, এটা বোঝাচ্ছে হচ্ছে নতুন অর্থ, তাই এটা হবে হচ্ছে নয় বহুব্রী সমাস। কালি নাই, নয় বহুব্রী সমাস। কি বলেছি? কালি কেমনটা লাগে? নয় বহুব্রী সমাস। ক্লিয়ার? এরকম ধরনের লিখেছে অনন্ত। আমি আবার বলতেছি অনন্ত। এবার আসো, অনন্ত বলেছি, বলো কি বলেছি? অনন্ত। এই পড়ায় আসো, আমি লিখেছি অনন্ত। এই দেখ, অনন্ত, অন আছে, তাহলে অন পেয়ে গেছো, নয় সমাস। অনন্ত বলতে বোঝায় আকাশকে। কারা বোঝায়? আকাশকে বোঝায়। নয় কি অন্ত নাই, শেষ নাই, যার আকাশ হচ্ছে বিশাল, শেষ নাই। তাহলে পূর্বপদ পরপদকে না বুঝিয়ে নতুন কিছু বুঝাইছে, এই কারণে কি হবে? এই কারণে এটা হচ্ছে বহুব্রী সমাস। কিন্তু যখন আমি বললাম অবিশ্বাস, এই পড়ায় আসো, অবিশ্বাস, তাহলে খেয়াল করে দেখো, অবিশ্বাস মানে কি? বিশ্বাসটা নাই, পরপদের মধ্যে সীমাবদ্ধ। বিশ্বাস কি? অজানা। কি লিখেছি? অজানা। ভাই জানাটা আছে নাকি? নাই। লিখেছে অচেনা। ভাই চেনাটা আছে নাকি? নাই। তার মানে এগুলো পরপদের সীমাবদ্ধ। তাহলে মনে রাখবা, অন, অনা, আ, বে, বি, নি, না, এগুলো থেকে পরপদ প্রভাবিত হলে, মানে পরপদ প্রধান হইলে তৎপুরুষ, আর এগুলো থেকে যদি নতুন অর্থ বুঝায় তাহলে নয় বহুব্রী। তাহলে অবুঝ বলতে কি? মনে রাখবা, এদিকে আসো। অবুঝ বলতে বুঝ নেই যার, ব্যক্তি কেন্দ্রিক। নাচার, চার বলতে উপায় নেই, উপায় যার। নাচার বলতে নেই, চারা যার, মানে উপায় নাই। নির্ভুল, নেই ভুল যার। বেতার, ভাই বেতার তো বোঝা যাচ্ছে, বেতার মানে কি? রেডিও, অ্যাটলিস্ট তো এটা বোঝা যাচ্ছে। তার মানে কি হবে? এটা হচ্ছে নয় বহুব্রী। কি হবে? নয় বহুব্রী সমাস হবে। ক্লিয়ার? বালিকা বিদ্যালয় মনে রাখবা, জন্য বোঝালে, কি বলেছি? জন্য বোঝালে চতুর্থী তৎপুরুষ হবে। কি হবে? চতুর্থী তৎপুরুষ হবে। জন্য বোঝালে কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস হবে। যেমন আমি বললাম মাল ঘর। কি বলেছি? মাল ঘর। তাহলে হবে কি? মালের জন্য ঘর। আমি বলেছি রান্নাঘর, বলো কি বলেছি? রান্নাঘর। কি হবে? রান্নার, বলো কি বলেছি? রান্নার জন্য ঘর। রান্নার জন্য ঘর। এবার ধর বলেছি বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়। বিদ্যালয় নিজে কি হবে? বিদ্যার জন্য আলয় বা নিমিত্ত। জন্য বা নিমিত্ত হলো কি হয়? নিমিত্ত। জন্য বা নিমিত্ত হলো চতুর্থী তৎপুরুষ সমাস হয়। হজ যাত্রা, হজের জন্য যাত্রা। বুঝতে পেরেছো? তাহলে জন্য বুঝালে, আবার বলতে জন্য বুঝালে ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস। বুঝতে পেরেছো? ছাত্রী আবাস, ছাত্রীর জন্য আবাস। তার জন্য বুঝালেই সেটা হবে হচ্ছে কি? বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়। এটা হবে তৎপুরুষ। কি হবে? এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। কোন সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস হবে। কোন সমাসের পূর্বপদ প্রধান? পূর্বপদ প্রধান আমরা একটা ক্লাসে বলেছিলাম, পূর্বে অব্যয়। ক্লাসে বলেছিলাম পূর্বে উত্তর করো, আমি লিখতেছি পূর্বে অব্যয়, পরে দ্বিতক। কি বলেছিলাম? পরে দ্বিতক। এবার বলেছিলাম উভয়ের দ্বন্দ্ব নতুন বহুতে।
উভয় দ্বন্দ্ব নতুন বহুতে, পূর্বে অব্যয় পরে দ্বিতক উভয় দ্বন্দ্ব নতুন বহুতে, কি বলেছি উভয় দ্বন্দ্ব নতুন বহুতে। তাহলে পূর্বে অব্যয় বল, কি বলেছি পূর্বে অব্যয়, তার মানে এই অব্যয়ভাব সমাসে ব্যাগজাত উপায় নাই, ওকে অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান। আর এখানে পরে বলতে বুঝেছি এই 3 সমাসে পরপদ প্রধান, দ্বিগু তৎপুরুষ কর্মধারায়, দ্বিগু তৎপুরুষ কর্মধারায়, এবং দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান কোথায় দ্বন্দ্বে, আর নতুন পদ প্রধান কোথায় বহুব্রীতে, বহুতে বলতে বহুব্রী। এছাড়াও মনে রাখবা প্রাদি এবং নিত্য সমাস, প্রাদি এবং নিত্য সমাসেও কি হয় পূর্বপদ প্রধান, কি হয় পূর্বপদ প্রধান, কি হয় পূর্বপদ প্রধান। তাহলে প্রশ্ন বলেছে পূর্বপদ প্রধান, কি বলেছে পূর্বপদ প্রধান, তাহলে পূর্বপদ প্রধান হচ্ছে দ্বন্দ্বে উভয় পদ প্রধান, এটা হবে না। তৎপুরুষে পরপদ প্রধান, এটা হবে না। অব্যয় ভাব দীর্ঘ হবে এখানে, অব্যয় ভাব এটা হচ্ছে উত্তর, অব্যয় ভাবে হচ্ছে পূর্বপদ প্রধান হয়। বহুব্রী নতুন অর্থ প্রধান, এটা হবে না উত্তর, তাহলে উত্তর কি হবে অব্যয় ভাব সমাস, কি হবে অব্যয় ভাব সমাস।